আসসালামু আলাইকুম দর্শক। আইএমকে ফিনটেক স্কুলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে বেসিক্স অফ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোর্সের সপ্তম ক্লাস ডিভিডেন্ড পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। ক্লাস শুরুর পূর্বে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, আমাদের আইএমকে ফিনটেক স্কুলের ইউটিউব চ্যানেল, এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন অ্যাকাউন্টে সংযুক্ত থাকুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও স্টক মার্কেটের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার সুযোগ করে দিন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের তালিকাভুক্ত ইকুইটি সমূহের ডিভিডেন্ড সংক্রান্ত পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আলোচনা করব। ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট। ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট হচ্ছে এমন একটি ডেট বা তারিখ যেদিন কোম্পানি কর্পোরেট ডিক্লারেশনের মাধ্যমে তাদের শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করে থাকেন। সাধারণত ডিভিডেন্ড ডিক্লারেশনের পরের কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে উক্ত স্টকের প্রাইসের কোনো লিমিট থাকে না। স্পট ডেট। স্পট ডেট হচ্ছে রেকর্ড ডেটের আগে ক্যাটাগরি ভেদে কয়েকদিন স্পট বা নগদ মার্কেটে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার কেনাবেচা হয়ে থাকে। বাংলাদেশের দুটি স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ, বি ও এন ক্যাটাগরির শেয়ার রেকর্ড ডেটের ঠিক পূর্বের 2 কর্মদিবসে স্পট মার্কেটে শেয়ার ক্রয় বিক্রয় হয়। অন্যদিকে জেড ক্যাটাগরির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয় 3 কর্মদিবস। রেকর্ড ডেট। রেকর্ড ডেট হচ্ছে কোম্পানি কর্তৃক নির্ধারিত একটি নির্দিষ্ট তারিখ, যে তারিখে শেয়ার হোল্ডারদের নাম কোম্পানি রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকলে তিনি বার্ষিক সাধারণ সভা বা বিশেষ সাধারণ সভায় যোগদান এবং ঘোষিত ডিভিডেন্ড প্রাপ্তি রাইট শেয়ার প্রস্তাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। রেকর্ড ডেটের পর যদি কোনো শেয়ার হোল্ডার তার হোল্ডে থাকা শেয়ার বিক্রি করে দেন, তবুও তিনি ঘোষিত ডিভিডেন্ড বা কোম্পানির সাধারণ সভায় যোগদানের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। অন্যদিকে রেকর্ড ডেটের পর কোনো বিনিয়োগকারী সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার কিনলেও তিনি পূর্বের ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। রেকর্ড ডেটের পর সংশ্লিষ্ট শেয়ারের মূল্য কখনো কখনো কিছুটা কমে যায়। একে মূল্য সমন্বয় বা এক্স ডিভিডেন্ড প্রাইস অ্যাডজাস্টমেন্ট বলে। পেমেন্ট ডেট। পেমেন্ট ডেট হচ্ছে সেই নির্দিষ্ট ডেট যেই তারিখে কোম্পানি তার ঘোষণাকৃত ডিভিডেন্ড সম্মানিত শেয়ার হোল্ডারদের ক্যাশ হলে ব্যাংক অ্যাকাউন্টে বা স্টক হলে বিও অ্যাকাউন্টে দিয়ে দিবে। ডিভিডেন্ড ইল্ড। ডিভিডেন্ড ইল্ড হচ্ছে আমাদের দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমূহের বর্তমান দামের তুলনায় কোম্পানির বাৎসরিক ডিভিডেন্ডের অনুপাত। আপনি আজকে শেয়ারটি যে দামে কিনেছেন বা কিনবেন, সেই স্টকটির আজকের এই প্রাইসে কেমন ডিভিডেন্ড আসে বা দিচ্ছে বা দিবে, এটা বের করার সূত্র হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। এই ডিভিডেন্ড কোম্পানি তার ব্যবসার প্রয়োজনে দিতেও পারে, নাও দিতে পারে, আবার প্রতি বছর লাগাতার দিতে পারে, আবার মাঝে মাঝে নাও দিতে পারে। এই কর্পোরেট ডিসিশন একমাত্র পরিচালনা পর্ষদের উপর নির্ভর করে। পূর্বের উদাহরণস্বরূপ একটি কোম্পানির ফেস ভ্যালু 10 টাকা, কোম্পানি 30% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একজন বিনিয়োগকারী যদি 250 টাকায় একটি শেয়ার কেনেন বা এর কম বা বেশি যে দামেই কিনুক না কেন, তিনি শেয়ার প্রতি 3 টাকা ডিভিডেন্ড পাবেন। কিন্তু ডিভিডেন্ড ইল্ড হবে 3/250 গুণ 100, অর্থাৎ 1.2% ইল্ড পাওয়া যাবে। আমরা যেহেতু ডিভিডেন্ড ইল্ড হিসাব করতে শিখেছি, তাহলে এখন আমরা এটা জানার চেষ্টা করব যে এটি কেন গুরুত্বপূর্ণ। কারণ ডিভিডেন্ড ইল্ড স্টকের সঠিক রিটার্ন নির্দেশ করে। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের প্রেক্ষাপটে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া কোম্পানির গুরুত্ব অনেক বেশি। ক্যাপিটাল মার্কেটের অন্তর্ভুক্ত কোম্পানি সমূহের মধ্যে কিছু কোম্পানি আছে যারা তাদের স্টক বৃদ্ধি করতে ইচ্ছুক নয়। তারা সবসময় চেষ্টা করে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকার। আবার কিছু কোম্পানি ক্যাশ না দিয়ে স্টক ডিভিডেন্ড দিয়ে থাকে, এতে কোম্পানির শেয়ার প্রাইস আরও কমে যায়। আবার কিছু কোম্পানি কিছু ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং কিছু টাকা কোম্পানির গ্রোথের জন্য পুনরায় বিনিয়োগও করে। ডিভিডেন্ড পে আউট।
ডিভিডেন্ড পে আউট রেশিও বলতে বোঝায় একটি কোম্পানি তার শেয়ার হোল্ডারদের জন্য বাৎসরিক যে ডিভিডেন্ড দেয় তা তার মোট আয়ের কত অংশ, অর্থাৎ কোম্পানি তার আয়ের কত অংশ ডিভিডেন্ড হিসাবে দিচ্ছে। এখন আমরা যদি ডিভিডেন্ড পার শেয়ারকে আর্নিংস পার শেয়ার দিয়ে ভাগ করি তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও পাওয়া যাবে। পূর্বের উদাহরণ অনুযায়ী শেয়ার প্রতি ডিভিডেন্ড ছিল 3 টাকা, আর ওই কোম্পানি যদি ওই বছরের ইপিএস হয় 4 টাকা 25 পয়সা, তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও হবে প্রায় 71%। অর্থাৎ কোম্পানিটি তার মোট আয়ের 71% শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড হিসাবে দিয়েছে। ডিভিডেন্ড পে আউট রেশিও কেন গুরুত্বপূর্ণ? যদি একজন বিনিয়োগকারী দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেন তাহলে তিনি একটি কোম্পানির শেয়ার দীর্ঘ সময় ধরে হোল্ড করবেন এবং এই শেয়ারগুলো থেকে নিয়মিত ইনকামও তিনি আশা করে থাকেন। তাহলে তার জন্য ডিভিডেন্ড পে আউট রেশিও জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোম্পানি তার আয়ের কত অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করে তা নির্ণয় করলে এটা জানা যায়। আজকের ক্লাস এখানেই শেষ করব। ক্লাস শেষ করার পূর্বে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজে সংযুক্ত থেকে নিজেকে স্টক মার্কেটের জ্ঞানে সমৃদ্ধ করুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও স্টক মার্কেট সম্পর্কে জানতে সাহায্য করুন। কারণ মানুষ যত বেশি জানবে তত বেশি মার্কেটে অংশগ্রহণ করবে, আর মার্কেটে অংশগ্রহণ করলে মার্কেটের এক্সপানশন হবে, আর মার্কেট এক্সপান্ড হলে বিনিয়োগকারীর উন্নতি হবে। তবে সর্বোপরি কথা হচ্ছে পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ দর্শক, আল্লাহ হাফেজ।